দিন বাড়ার সাথে সাথে অরণ্যর পাল্লা দিয়ে বাড়তে থাকা কষ্ট বসে বসে দেখা দুঃসহ হয়ে দাঁড়ায় শ্যামার জন্য। ওর উপর হাত রেখে তার প্রিয় মানুষটাকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার জন্য কোনো শাস্তির থেকে কম না যেন। সে বিক্ষিপ্ত কদমে নিচে গিয়ে কলপাট থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে আসে। হিমু শ্যামাকে এমন অবস্থায় দেখে আঁতকে ওঠে। কোনো প্রশ্ন করতে গেলেও শ্যামা উত্তর দেয় না, যাওয়ার আগে শুধু বলে গেল আজ রাতের রান্নাটা যেন সে নিজে করে দিয়ে যায়। শ্যামা আর কাঁদছে না, যেন পাথরের মূর্তি এখন। সে কাঁদতেও ভুলে গেছে। সে চুপচাপ সুতির ন্যাকড়া দিয়ে পানি চেপে চেপে অনবরত অরণ্যর মুখ গলা মুছে চলেছে। হাতে ছ্যাঁকা লাগার ব্যাপারটা পুরোপুরি অগ্রাহ্য করলো সে। এভাবে ঠিক কতক্ষণ করেছে সে তার কোনো ইয়ত্তা নেই। এটা আদৌ অরণ্যর কোনো কষ্ট নির্ময় করতে পেরেছে কিনা সেটাও জানে না। তবে দিনের আলো কমতে কমতে অরণ্যর আর্তনাদ কমতে থাকে। শ্বাস প্রশ্বাস আগের থেকে একটু স্বাভাবিক হতে থাকে। আকাশে সূর্য অস্ত দেওয়ার সাথে সাথে এই অস্বাভাবিক শিকলটা ধীরে ধীরে মিলিয়ে যায় বললে ভুল হবে, কারণ শিকলটি তার শরীরে বুকের কাছ থেকে শুষে নিয়েছে। শিকলটি পুরোপুরি তার বুকে ঢুকে যাওয়ার সাথে সাথে অরণ্য ধরফড়িয়ে উঠে বসে একদলা রক্তবমি করে। এই দৃশ্য যেন শ্যামার ভিতরটা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেয়। সে পাথরের মূর্তির মতো চেয়ে থাকে ফ্লোরে পড়া রক্তের দিকে। পলক ফেলতে ভুলে গেছে যেন। আমরের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আসে অরণ্যর কুলকুচি করার জন্য পানি আর গামলা নিয়ে। যেন নিত্যদিনের কাজ তার এটা। তিনি অরণ্যকে তুলে ধরে কুলকুচি করাতে সাহায্য করলেন। অরণ্যর গা মোছার জন্য পানি এগিয়ে আনতেই শ্যামা হঠাৎ শান্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি করবো এসব এখন থেকে, আপনি যেতে পারেন। সমর একবার সম্মতির জন্য অরণ্যর দিকে তাকালো। সে চোখের ইশারায় তাকে সম্মতি দিয়ে চলে যেতে বলল। অরণ্য এখনো শ্যামার দিকে তাকায়নি। ওর চোখে চোখ রাখার মতো সাহস হচ্ছে না তার। একটু আগে তার গুরুগম্ভীর কণ্ঠস্বর তাকে আরো চিন্তায় ফেলে দিয়েছে। মেয়েটা দুপুর থেকে চুপ হয়ে গেছে, কান্নাও করছে না। এভাবে অসুস্থ হয়ে পড়বে ও। শ্যামা চুপচাপ অরণ্যের পিঠে বালিশ দিয়ে তাকে আধশোয়া করতে সাহায্য করে। শরীরটা অনেক দুর্বল তার এই মুহূর্তে। গায়ের তাপমাত্রা কমলেও এখনো স্বাভাবিক হয়নি। তার চোখ মুখে তাকাতেই দেখতে পাচ্ছে একটু উঠে বসতে তার অনেক কষ্ট হচ্ছে। শ্যামা কোনো কথা বলল না, অরণ্যর চোখের দিকেও তাকালো না। সে আস্তে আস্তে অরণ্যর ঘামে ভেজা টি শার্টটা খুলে নিল। বালতিতে ন্যাকড়া বেজিয়ে এক মনে তার সারা শরীর মুছে দিতে লাগলো। অরণ্য বেদনাকাতর দৃষ্টিতে তাকিয়েছে শ্যামার দিকে। এই মুখটা সবসময় কেমন হাসি খুশি থাকতো, আজ তার ছিটে ফোটাও নেই। সে কি আর কোনোদিন মেয়েটার মুখে হাসি দেখতে পারবে না? তার এই ভাবনাটা তার শরীরের ব্যথার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে তাকে। তার অনেক ভয় হচ্ছে এখন। এটুকু ধাক্কা মেয়েটাকে এমন করে দিয়েছে, পরেরটুকু মেয়েটা সহ্য করতে পারবে তো? অরণ্য তার দুর্বল হাতটা রাখে তার শরীর মুছতে ব্যস্ত থাকা শ্যামার হাতের উপরে। মেয়েটা এক পলক তার দিকে না তাকিয়ে হাতটা সরিয়ে নিয়ে বলে, উপরে শুয়ে পড়ুন, পিঠের দিকটা মুছতে হবে। অরণ্য আর সহ্য করতে পারল না। শরীরের ব্যথা উপেক্ষা করে এগিয়ে গিয়ে শ্যামাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে। শ্যামা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করে থাকে। তার প্রিয় মানুষটার বুকে আসতে মনের পাথর গলতে থাকে তার। চোখ থেকে অঝরে স্রোত গড়াতে থাকে জল। ছাড়ুন আমাকে অরণ্য, আমার কাজ এখনো শেষ হয়নি। অরণ্য নীরবে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আঁকড়ে ধরে থাকে তাকে। শ্যামা একটু পর ছাড়া পাওয়ার চেষ্টা বন্ধ করে দিয়ে অরণ্যর বুকে নেতিয়ে পড়ে। নিজের কান্না সংবরণ করার কোনো চেষ্টা করলো না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে সে, আমি এখন কি করবো অরণ্য? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে প্লিজ কোনো পথ দেখান, আমার মাথায় কিছু আসছে না। অরণ্য নীরবে শ্যামার মাথায় হাত বোলাতে থাকে। কাঁদুক, আরো একটু কাঁদুক, কাঁদলে মন হালকা হবে। পরের কথাগুলো সহ্য করতে পারবে না হয়তো। অরণ্য শ্যামাকে বলে ওঠে হঠাৎ, আমার একটু পানি খাওয়াতে পারবে শ্যামা? শ্যামার ঘোর কাটে তখন। মানুষটা সারাদিন ঘেমেছে, কিচ্ছু খায়নি। তার খেয়াল রাখা উচিত ছিল না, তেষ্টা পেয়েছে। সে উঠে গিয়ে টেবিলের জগ আর গ্লাস নিয়ে এসে নিজের হাতে পানি খাওয়ালো অরণ্যকে। পরপর 2 গ্লাস পানি খেতে খেতে সমরেশ খাবার নিয়ে আসে ঘরে। এই সময় খাবার দেখে আবার মনে পড়ে যায় শ্যামার। কেন অরণ্যকে সারাদিন না খেয়ে থাকতে হতো? আজ অবশেষে উত্তর দিয়েছে তাকে অরণ্য। শ্যামা খাবার মেখে খাইয়ে দেয় অরণ্যকে। তার জোয়াজুতে না চাইতেও তাকেও খেতে হয় কিছুটা। তারপর সে নিস্তেজ হয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ওনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে এই মুহূর্তে। শ্যামা শুধু চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ে অরণ্য। অরণ্যের ঘুমন্ত মুখটা অত্যন্ত মায়াবী দেখাচ্ছে। ক্লান্ত হয়ে বেঘোরে ঘুমাচ্ছেন তিনি। শ্যামারও মাথাটা প্রচুর ধরেছে, একটু ঘুম তারও প্রয়োজন। কিন্তু আজ চোখ বন্ধ করতেও সে ভয় লাগছে তার। বারবার দিনের দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে তার।
সে খাটের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার বাইরে। পরিবেশটা এখন ততটাই নিস্তব্ধ যতটা কোলাহলপূর্ণ দিনের আলোতে ছিল। এভাবে কতক্ষণ কেটে গেছে সে জানে না। তার সম্মতি ফেরে অরণ্যর কথায়। তুমি সত্যি অনেক আমার মায়ের মতো শ্যামা। শ্যামা চমকে ফিরে তাকায় তার কোলে মাথা রেখে শুয়ে থাকা অরণ্যর দিকে। তার দিকে স্মিত এসে তাকিয়ে আছে অরণ্য। জানালা গলে খানিকটা চাঁদের আলো এসে পড়েছে তার মুখের উপর। অসম্ভব মায়া খেলা করছে তার চোখ মুখে। কখন জেগে উঠেছিল উনি টেরই পায়নি শ্যামা। রুমের ঘড়ির দিকে তাকায় শ্যামা। কাটায় কাটায় রাত 12টা এখন। অরণ্য বলতে থাকে, আমার এই অবস্থা হওয়ার পর মাও ঠিক এতটাই বিচলিত হয়ে পড়েছিল। সারাটা দিন আমার শিয়রে বসে কান্নাকাটি করতেন। সারাদিন আমার শরীর ভেজা কাপড় দিয়ে মুছতে থাকতেন। সন্ধ্যায় এভাবেই খাইয়ে দিতেন। আমি ওনার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম ক্লান্ত হয়ে। যখন চোখ খুলতাম দেখতে পেতাম তিনিও এক দৃষ্টিতে জানলার বাইরে পুকুরের পানির দিকে তাকিয়ে আছেন। আজ অনেক বছর পর সেই একই অনুভূতি অনুভব করছি আমি। অবশ্য এর আগেও অনেকবার এমনটা মনে হয়েছিল আমার। তোমরা কিছু কিছু দিক দিয়ে ভিন্ন হলেও অনেক মিল আছে তোমাদের মাঝে। মা বেঁচে থাকলে তোমাকে তারা অনেক পছন্দ হতো শ্যামা। আপনার আমাকে সাধারণ কথা বলে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে না অরণ্য। আমি ঠিক আছি আপাতত অন্তত। কিন্তু থেকে থেকে কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে এর চেয়েও ভয়ঙ্কর কিছু বলবেন, যা আমাকে পুরোপুরি নিঃস্ব করে দিবে। নয়তো আপনি আপনার সত্য বলাটা শুরুটাই আমাকে এসব দেখিয়ে করতেন না। বলতে বলতে চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে শ্যামার। অরণ্যের বুকের বাঁ পাশটা মোচড় দিয়ে ওঠে হঠাৎ। সে শোয়া থেকে উঠে আতশোয়া হয়ে শ্যামাকে বুকে টেনে নেয়। শ্যামা চুপচাপ অশ্রুসিক্ত নয়নে তার বুকে মাথা রাখে। অরণ্য বলে ওঠে, আমি তোমাকে আগে বলেছিলাম শ্যামা, সবকিছু অনেক জটিল হবে তোমার জন্য। তুমি আমাকে কথা দিয়েছিলে নিজেকে সামলে নেবে। বলেছিলাম, মানছি আমি। আপনি আমাকে সাবধানও করেছিলেন সত্যটা অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু এতটা ভয়ঙ্কর হবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম খারাপের চেয়ে খারাপ কি হতে পারে। আপনি হয়তো বলবেন আপনি কোনো পিশাচ, আমার হৃৎপিণ্ড নিজের হাতে ছিঁড়ে দিতে হবে আপনাকে। আমি হাসতে হাসতে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এটা তার চেয়েও ভয়ঙ্কর, অনেক গুণ বেশি। আমার ভয় হচ্ছে অনেক, চরম ভয়। তাহলে আজকের দিনটা বাদ দাও, কালকে না হয়। শ্যামা আঁতকে উঠে বলল, না, একদম না। কিচ্ছু না জেনে কালকের দিনটা আপনাকে এভাবে দেখতে হলে আমি জানি না কি অবস্থা হবে আমার। আমি জানতে চাই সব, এক্ষুনি। অর্ণ কাতর দৃষ্টিতে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে শ্যামা, আমি বলছি সব। চুপ করে শুনবে সবকিছু। আর আমি এবার মিনতি করছি শ্যামা, প্লিজ ভেঙে পড়ো না। শ্যামা কোনো জবাব দিল না অর্ণকে, শুধু আরো খানিকটা আঁকড়ে ধরল তাকে, যেন হাত ছুটলে হারিয়ে যাবে মানুষটা। অরণ্য আবারও দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি কোনো স্বাভাবিক মানুষ না, তা তুমি জানো। তবে আমি 104 বছর আগেও একজন সাধারণ মানুষ ছিলাম। আমার মা একজন যাযাবর গোষ্ঠীর মানুষ ছিলেন। দেখতে কৃষ্ণবর্ণের ছোটখাটো গড়নের একজন সাধারণ মহিলা ছিলেন তিনি। তার না কোনো বংশ পরিচয় ছিল, না কোনো ধন দৌলত, না তিনি তথাকথিত রূপসী ছিলেন। তবুও আমার উচ্চাকাঙ্ক্ষী এবং সুন্দরের পূজারী বাবা কেন তাকে বিয়ে করেছিলেন তা এখনো অজানা আমার। এমনকি মাকে কোথা থেকে আনা হয়েছে সে ব্যাপারে কেউ জানতো না। বাবা এই ব্যাপারটা সবসময় গোপন রেখেছিল। মাও এ ব্যাপারে কোনো কথা বলতেন না, কারণ বাবার বারণ ছিল। উনি যে যাযাবর ছিলেন তা কেবল আমি জানতে পেরেছিলাম, কারণ মা ছোটবেলায় প্রায় বিভিন্ন জায়গার ভ্রমণের কাহিনী শোনাতেন আমাকে। আমার মা যখন আমাকে জন্ম দেন তখন তিনি মাত্র 15 বছর বয়সের একজন কিশোরী ছিলেন। কম বয়সে পুষ্টিহীন শরীরে সন্তান জন্ম দিতে গিয়ে তিনি আমার জন্মের পরে সদস্য হয়ে পড়েন। কিন্তু আশ্চর্যজনকভাবে তার গায়ের বর্ণ আর পুষ্টিহীনতার কোনো প্রভাবই তার সন্তানের উপর পড়েনি, বরং তার বিপরীতটা ঘটেছিল। আমি সাধারণ শিশুদের চেয়ে অনেক বেশি সুস্থ এবং সুদর্শন ছিলাম। আমার বয়সে অন্য সাধারণ ছেলেদের তুলনায় আমি অনেকটাই অস্বাভাবিক ছিলাম। গ্রামের সবচেয়ে উঁচু গাছটা যেখানে বড়দের উঠতেও পারতো না, আমি অনায়াসে উঠে যেতাম। দৌড়ে কেউ আমার কাছে ঘেঁষতে পারতো না। কারোর সাথে মারামারি লাগলেও সামনে যেই থাকুক, জয়টা আমারই হতো। আমার সৌন্দর্যের প্রশংসা করতো সবাই, পাঠশালার শাস্ত্রবিদ্যা হোক বা অস্ত্রবিদ্যার কৌশল হোক, আমি সকল জ্ঞান অনায়াসে রপ্ত করতে পারতাম। সবাই প্রশংসায় পঞ্চমুখ ছিল আমার প্রতি। আমার ভাইরা আর সৎমারা আমার দিকে হিংসার দৃষ্টিতে তাকাতো। আশেপাশে 10 গ্রাম আমাকে নিয়ে চর্চা করত। বাবা আমার প্রতি অনেক খুশি ছিলেন। আমাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি যখন ছোট ছিলাম তখন সবার এমন ব্যবহার দেখে ভীষণ অবাক হতাম আমি। আমার ছোট্ট মনে অনেক প্রশ্ন উঠতো তখন, ওরা এমন আশ্চর্য কেন হতো আমাকে দেখে।
আমি যা করছি তাকে অতি সাধারণ বিষয় নয়? এ তো সবাই করতে পারে, তাই না? আমি তো ওদের মতো সাধারণ মানুষ, তাই না? একদিন আমি এই প্রশ্নগুলো আমার বাবাকে করে ফেলি, কিন্তু তখন বাবা আমার জীবনের সব থেকে বড় ভুল শিক্ষাটি আমাকে দিয়েছিলেন। তিনি আমাকে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, তুমি মোটেও ওই সাধারণ মানুষগুলোর একজন নও অরণ্য। তুমি অনায়াসে যা করতে পারো তা তারা হাজার অনুশীলন করেও করতে পারে না। তাহলে তুমি তাদের একজন কিভাবে হতে পারো অরণ্য? তোমাকে বিধাতা অপার প্রতিভা দিয়ে সৃষ্টি করেছে। তুমি অসাধারণ। আর এসব প্রতিভা তোমাকে কোনো কারণ ছাড়া দেয়নি, তাই না? তোমার এত ক্ষমতা দেওয়া হয়েছে, তোমাকে অসাধারণভাবে সৃষ্টি করা হয়েছে সাধারণদের উপর রাজত্ব করার জন্য। এটাই তোমার জীবনের লক্ষ্য। এর জন্য জন্মেছো তুমি। তোমার ক্ষমতা অর্জন করতে হবে। ক্ষমতাবানের আগে সবাই দুর্বল। কেউ তোমার সামনে মাথা তুলে দাঁড়ানোর স্পর্ধা করতে পারবে না। সবাই মাথা নত করবে তোমার সামনে। বাবার কথাটা আমার পছন্দ হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল। অবশেষে আমার জীবনের লক্ষ্য জানতে পারলাম আমি। আমার প্রিয় বাবা যখন বলেছে আমি সাধারণ কেউ নই, তাহলে অবশ্যই আমি অসাধারণ। আমার মা অসুস্থ থাকার কারণে সারাদিন বিছানাবন্দি থাকতেন যখন আমি ছোট ছিলাম। আমি সারাদিন দৌড়ঝাঁপ করে এসে সাথে সাথে সবকিছু মাকে বলতাম, কিভাবে আমি নিজের শ্রেষ্ঠ প্রমাণ করে এসেছি। আর মা ছিলেন সবচেয়ে আলাদা। বাকি সবাই আমার গুণের প্রশংসা করত। সৎমাগুলো ভাইয়েরা আমার মতো না কেন তার জন্য কত না বকত তাদের। গ্রামের মানুষ আমাকে সম্মান করে চলতো। বাচ্চারা ভয়ে আমার সাথে তর্কে যেত না। বাবা পর্যন্ত খুশি আমার উপর। শুধু মাই খুশি নন এগুলো নিয়ে। তিনি সবকিছু বাধা দিতেন আমাকে। যেমন এত বড় গাছে উঠবে না, পড়ে গিয়ে ব্যথা পাবে, মারামারি করা ভালো না, যাও ক্ষমা চেয়ে এসো, অস্ত্র চালানো কেন শিখতে হবে, এসব বিপজ্জনক কাজ, আমি এখনো ছোট, ইত্যাদি ইত্যাদি। উনি সবসময় খালি আমাকে বকতেন। বিশেষ করে যেদিন আমি বাবার কথাগুলো ওনাকে বলেছিলাম যে আমার জীবনের উদ্দেশ্য কি, তখন তিনি আঁতকে উঠে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। আমাকে বুঝিয়ে বলেছিলেন, অরণ্য, তোমাকে বিধাতা এই জন্য সাধারণ মানুষের থেকে বেশি ক্ষমতা দিয়েছেন যাতে তুমি তোমার সামর্থ্য দিয়ে তোমার থেকে দুর্বলদের রক্ষা করতে পারো। মানুষকে ভালোবাসতে শেখো। তুমি যতটা দয়াশীল তাদের প্রতি হবে, তারা ততটাই বেশি তোমাকে ভালোবাসবে। ভালোবাসা পৃথিবীর সবথেকে বড় ক্ষমতা। এটা গায়ের জোর, এটা অর্জন করা যায় না। যার কাছে ভালোবাসা নেই সে পৃথিবীর সব থেকে বড় নিঃস্ব। কোনো ধন সম্পদ ভালোবাসার অভাব পূরণ করতে পারে না। ভালোবাসার জোরে তুমি সবার মনে রাজত্ব করতে পারবে। তুমি কখনো নিঃস্ব হবে না। তাই ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। আর সক্ষমতা ভালোবাসা অর্জন করতে কাজে লাগা অরণ্য। আমি শুনেছিলাম মায়ের কথা, মন দিয়ে শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। ভালোবাসা দিয়ে যদি সবার মনে রাজত্ব করা যায়, তাহলে তিনি কারো মনে জায়গা করতে পারেননি কেন? তিনি চাকরদের সাথে পর্যন্ত ভালো ব্যবহার করতেন। কই, তারা তো ওনাকে ভালোবাসে না। উনি জমিদার নেই। এই জমিদার নেই খেতাবের ক্ষমতার জন্য সবাই ওনার সামনে ওনাকে সমীহ করে চললেও আড়ালে ঠিকই ওনাকে নিয়ে কটূক্তি করতো তারা। মাকে ডাইনি ডাকতো, মিথ্যা গুজব ছড়াতো তার নামে। আমি অনেকবার তাদের হাতে নাতে ধরতে পেরে কঠোর শাস্তি দিয়েছি। এরপরে বাকিরা কেউ অন্তর্মহলে মায়ের নামে কটূক্তি করার সাহস পায়নি। তাহলে কি দাঁড়ালো? বাবা ঠিক, মা ভুল। ক্ষমতার জোর যার, তার সামনে দুনিয়া ঝুঁকতে বাধ্য। সাধারণের প্রতি ভালোবাসা দেখাতে গেলে এরা তোমাকে অবজ্ঞা করবে। ভালোবাসা যদি সত্যি সব ক্ষমতার ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে মা সবচেয়ে বেশি ক্ষমতাবান হতো। কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা থাকার কারণেই মা নামে জমিদারনি হলেও কখনো প্রকৃতপক্ষে ক্ষমতা অর্জন করতে পারেনি। কিন্তু বাবার অন্য স্ত্রীগুলো মায়ের থেকে নিচু পদের হলেও তার ঠিকই তাদের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। আবার এই ভালোবাসা ওনার আমার বাবার প্রতিও ছিল। বাবাকে আমি আমার জন্মের পর থেকে কখনো মায়ের কক্ষে যেতে দেখিনি, বা তাদের হেসে খেলে কোনোদিন এক কাপ চা পান করতে দেখিনি। বাবা তো অন্যান্য স্ত্রী আর রক্ষিতাগুলো নিয়ে মজে থাকতো, আর মা শুধু নীরবে অশ্রু বিসর্জন করতো আর সব সহ্য করতো। বাবার এই দিকটা আমারও অনেক খারাপ লাগতো। বাবা আর কিছু না হোক, মায়ের সাথে মাঝে মাঝে কথা বলতে পারতো। এখানে মা পুরোপুরি নিঃস্ব, তার পরিবার নেই, কোনো বন্ধু নেই। চাকরগুলো দূরত্ব বজায় রেখে চলে তার সাথে। আমি ছাড়া ওনার কেউ নেই কথা বলার। বাবা তো অন্তত বুঝতে পারতো মায়ের কষ্টটা, তাই না? কিন্তু উনি বুঝতো না মায়ের ভালোবাসা। মা রূপসী নন, সেজন্য মায়ের দিকে তাকাতেন না তিনি। মনের অজান্তে তখন এই সৌন্দর্যের পূজারী মানুষগুলোকে ঘৃণা করতে শুরু করি আমি। কিন্তু সবচেয়ে বেশি ঘৃণা আমার মায়ের ভালোবাসার প্রতি হতো। উনি কেন কখনো প্রতিবাদ করেননি? কেন কখনো স্ত্রী হওয়ার অধিকার আদায় করতে যায়নি বাকিদের মতো? শুধু নীরবে ভালোবেসে অশ্রু বিসর্জন দিয়ে গেছে। আবার এবং বারবার তিনি আমাকে প্রমাণ করেছেন,
ভালোবাসা একটা ভ্রম শুধু। এই ভ্রমের পিছে ছুটতে গেলে শুধু কষ্ট পেতে হবে। আর এই ভ্রম যার আছে সে পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তি। আর আমি বাবার কথা মতো ক্ষমতাধর হতে চেয়েছিলাম, মায়ের মতো দুর্বল নয়। তাই এই ভালোবাসার সবগুলো বিপরীতপন্থী বৈশিষ্ট্য আমি নিজের মধ্যে ধারণ করেছিলাম। আমার এমন চলাচল নিয়ে মায়ের সাথে প্রায় কথা কাটাকাটি হতো আমার। প্রায় নিত্যদিনই ঘটনা ছিল এগুলো যেন। বড় হতে হতে আমি মায়ের এই শাসনের উপর বিরক্ত হয়ে পড়েছিলাম। রাগের মাথায় কথা কাটাকাটির সময় আমি প্রায় ওনার দুর্বলতাগুলোর কথা তুলে ওনাকে আক্রমণাত্মক কথা বলতাম, যেগুলো শুনে মা অনেক কষ্ট পেতেন। আমার সামনে কেঁদে ফেলতেন উনি। আমি রাগ করে বেরিয়ে যেতাম সবসময়, মনে মনে পণ করতাম আর কখনো মায়ের কাছে যাব না আমি। কিন্তু মা কখনো আমার প্রতি অভিমান দেখে দূরে সরে থাকতো না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে উনি তার দুর্বল শরীরটা টেনে নিয়ে আসতেন আমার ঘরে। আমি দরজা খুললেই টের পেয়ে যেতাম, তবুও ঘুমের ভান করে পড়ে থাকতাম। মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, কপালে চুমু খেতেন, তারপর আমাকে জোরে দিয়ে ফুপিয়ে কাঁদতে থাকতেন শুধু। আমি নীরবে অনুভব করতাম শুধু। মায়ের হাতের স্পর্শটা কেন যেন সবার থেকে আলাদা ছিল। বাবা আমাকে স্নেহ করতেন, কিন্তু তার স্পর্শটা কেন জানি মন পর্যন্ত পৌঁছতো না। কারণ হয়তো বাবা আমার মাথায় এভাবে হাত বুলানোর পরেই আমার কাছে কিছু না কিছু আশা বা ইচ্ছা ব্যক্ত করতেন। কিন্তু মা এভাবে মাথায় হাত বুলানোর পর আমার থেকে কিছুই চায়নি কখনো। উনি সবসময় আমার সাথে শুধু বিপদ এড়িয়ে চলতে বলেছেন, যাতে আমার কোনো ক্ষতি না হয়। তাই প্রতিবার আমার অভিমান এক রাতে গলে যেত। পরদিন আমি আবার যেতাম ওনার বকা খাওয়ার জন্য। কিন্তু আমি ওনার কথা মতো আমার মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করিনি। বিশ্বাসগুলোর প্রতি আমি ছিলাম অটল। আমি মায়া দয়া ভালোবাসা নামক দুর্বলতাগুলো আমার মনে ঘর করতে দিইনি কখনো। আর আমার সৌন্দর্যের উপর মোহিত নারীগুলোকে কখনো জীবনে ঠাঁই দেয়নি। তাদের আমি চরম ঘৃণা করতাম। আমি 21 বছরে পড়তেই বাবা অন্যের জমিদারির ভার আমার হাতে তুলে দেন। আমার হাতে জমিদারি তুলে দেওয়াটা ছিল লোকমুখে। আসলে আমার জমিদার কালের সিদ্ধান্ত সব উনি নিয়েছেন। উনি আমাকে বলেছেন, যাও অরণ্য, ওই জমিগুলো দখল করে নাও। আমি তাই করেছি। উনি যখন বলেছে এই গ্রামের জমিদার হাঁটানো দরকার, আমি তাই করেছি। উনি আমাকে বলেছেন ওরা বিরোধ করছে, ওদের ফসল জমি জ্বালিয়ে দাও, আমি তাই করেছি। ধরতে গেলে এমন কোনো কাজ নেই যেটি তিনি তার ক্ষমতার জোরে করতে পারেননি, তা আমাকে দিয়ে করিয়ে নেননি। আর আমার মাথায় ভুলেও কোনোদিন এমন ভাবনা আসেনি যে আমি কোনো খারাপ কাজ করছি বা আমাকে বাবা শুধু ব্যবহার করছেন। কখনো ভেবে দেখিনি আর করা কাজগুলো শত শত মানুষের হাহাকারের কারণ হয়েছে। কতগুলো মানুষ নিজেদের ভিটেমারি হারিয়ে নিঃস্ব হয়েছে। কতগুলো মানুষ অনাহারে দিন পার করেছে আমার কাজগুলোর কারণে। আমি তখন শুধু দেখেছিলাম বাবার কথা মতো চলতে আমার জমিদারি, আমার ক্ষমতা দিন দিন বেড়ে যাচ্ছিল। পাতাল করে সিন্ধুগুলোতে সোনাদানা উপচে পড়ছিল। মানুষ আমার নাম শুনতে ভয়ে কাঁপতো। আমার বিরুদ্ধে যাওয়ার সাহস কোনো বড় জমিদারও দেখাতো না। ইংরেজ সাহেব রীতিমতো আমার পায়ে পড়েছিল তাদের ব্যবসার জন্য। বাবা অত্যন্ত খুশি ছিলেন, আমিও অনেক সন্তুষ্ট ছিলাম আমার অবস্থা নিয়ে। কিন্তু মা ততটাই অসন্তুষ্ট ছিলেন আমার প্রতি। আমাদের মনোমালিন্য আমার জমিদারি হাতে নেওয়ার পর থেকেই বিরোধী রূপ নেয়। মা একসময় আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন। কখনো অন্দরমহলে দুজনের সামনাসামনি পড়ে গেলেও তিনি মুখ ফিরিয়ে চলে যেতেন। মায়ের এমন পরিবর্তন আমাকে অনেক কষ্ট দিত। জানি মা তার থেকেও বেশি কষ্টে আছেন, নয়তো তিনি এভাবে নিজের ছেলে থেকে মুখ ফিরিয়ে নিতেন না। কিন্তু আমার পক্ষে ওনার কথাগুলো মেনে নেওয়া অসম্ভব ছিল। তাই আমি মাকে নিজের হালে ছেড়ে দিলাম। আমার সাথে অভিমান করে বেশি দিন থাকতে পারবেন না। একদিন ঠিকই সব ভুলে আবার আমাকে কাছে টেনে নেবেন তিনি। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে মা সত্যি আমার থেকে নিজেকে দূরে করে ফেলেছিল। দিন পেরিয়ে মাস পেরিয়ে বছর কেটে যায়, কিন্তু মা নিজে থেকে অভিমান ভুলে আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি। আমিও নিজের জেদ ভুলে ওনার সামনে মাথা নত করতে পারিনি। তাই আমাদের সম্পর্কটা আর ঠিক হয়ে ওঠেনি। এভাবে 5টা বছর পেরিয়ে যায়। তারপর আমার জীবনে আসে 104 বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত দিনটি। হঠাৎ করে বাবার ডাক পড়ে আমার জন্য। সবাই বিকেল 3টা তখন। আমি তখন জমি জমার কাজে তদারকি করতে ব্যস্ত। তবে বাবার ডাক কখনো ফেলিনি আমি। চলে গেলাম তার সাথে দেখা করতে। ফ্ল্যাশব্যাক, 104 বছর আগের অভিশপ্ত দিনটি। অরণ্য যখন বসার ঘরে প্রবেশ করলো, জমিদার তখন সোফায় বসে হুক্কা ফুঁকছিলেন। গায়ে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, মেহেদি দেওয়া লাল দাড়ি, কালচে হয়ে যাওয়া দুটো ঠোঁট। ভাবলেশন মুখশ্রী পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছেন তিনি। তার দুই পাশে দুই সুন্দরী দাসী হাওয়া করছেন তাকে। এর কাছে মাথা নিচু করে হাঁটু করে বসে আছে তার সৎ ভাই রোকন। অর্ণ এগিয়ে আসতে আসতে একবার বুড়ো কুচকে তাকালো সেদিকে। অর্ণকে আসতে দেখে
জমির তালুকদার তার হুক্কা সরিয়ে রাখে একপাশে। তারপর রুক্ষ চেহারায় হাসি ফুটিয়ে যখন তিনি বললেন, এই তো আমার একমাত্র সক্ষম ছেলে এসে গেছে। তোমাকে ছাড়া আমি ঠিক কি করতাম জানি না বাবা অরণ্য। এতগুলো ছেলের মধ্যে একমাত্র তোমাকে পুরুষ বলতে পারলাম, বাকিগুলো শুধু গায়ে গতরে বড় হয়েছে। 3 বেলা গেলে আর গঞ্জে গিয়ে মেয়ে ফুর্তি করে বেড়া ছাড়া কিছুই পারে না অকর্মগুলা। বলতে বলতে পায়ের কাছে বসে থাকা রোকনের দিকে নাক ছিটকে তাকালেন তিনি। পাশের দাসীগুলো ঠোঁট চেপে এসে উঠল তার কথা শুনে। রাগে অপমানে রোকনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। কথাটা যে তাকে কটাক্ষ করে বলা হয়েছে তা বুঝতে বাকি নেই। সে চোখের কোণা দিয়ে একবার তাকালো তার ভাই অরণ্যর দিকে। কালো রঙের পাঞ্জাবির সাথে সাদা পাজামা পরে আছে। অত্যন্ত সুদর্শন এবং সক্ষম এই ব্যক্তির জন্য সারা জীবন তার জীবন নরক হয়ে গিয়েছে। ছোট থেকে উঠতে বসতে সব ভাইদের এই লোকের সাথে তুলনা করা হয়েছে। তারা ভাইয়েরা রূপে গুণে এতটাও খারাপ নয়, কিন্তু এই লোকটির পর্যায়ে সে শত চেষ্টা করলেও পৌঁছাতে পারবে না। অবশ্য সম্ভব হবে কি করে? তারা তো আর তার মতো ডাইনির পেট থেকে জন্ম নেয়নি। রুকুন মনে মনে কটাক্ষ করে ভাবে। অর্ণ তার হিংসা পাওয়া দৃষ্টি পুরোপুরি অবজ্ঞা করে। লোকের হিংসা পাওয়া দৃষ্টি তার গা সওয়া হয়ে গেছে। আর অবশ্য রাগ হয় না এদের হিংসা দেখলে, গর্ব হয়। এই সাধারণ মানুষগুলো যতই চেষ্টা করুক তার থেকে নিচুই থাকবে। সে মুচকি এসে বাবার কাছে সোফায় বসতে বসতে বলে, তা তোমার একমাত্র সক্ষম ছেলেকে এই সময় কি কারণে ডাকলে বাবা? অর্ণের খোঁচাটা বেশ গায়ে লাগলো রুকুনের। সে রাগে চোখ তুলে তাকায় তার দিকে। অর্ণ ওকে রাগাতে পেরে মনে মনে বেশ মজা পেল। সে আরেকটু ঘাটানোর জন্যই গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো, ছোট ভাই এভাবে হাঁটু কেড়ে মাটিতে বসে আছে কেন বাবা? তার 2 মনের ভুঁড়ি নিয়ে এভাবে বসতে কষ্ট হচ্ছে না? সোফায় গায়ে নিয়ে বসো ভাই। আমার টাকায় নিজে পছন্দ করে এনেছি সাহেবি সোফাটা। তোমার আর তোমার ভুঁড়ি দুজনে নিশ্চিন্তে বসতে পারো, ভেঙে পড়ে যাবে না তোমরা। রোকন এবার প্রচন্ড রেগে যায়। একটু মোটা বলে এই ছেলেটা তাকে বারবার এই নিয়ে খোঁচায়। সে রেগে তেড়ে যেতে নেয় তার দিকে, কিন্তু জমির তালুকদারের ধমকে সম্মতি ফিরে তার। বেয়াদব ছেলে, সাহস কি করে হয় গ্রামের জমিদারের গায়ে হাত তোলার চেষ্টা করার? বড় ভাই হিসেবে একটু মস্করা করেছে তোমার সাথে, এটুকুতেই তেড়ে আসো কোন সাহসে? আমার ছেলের টাকায় খেয়ে পড়ে শরীর বাড়িয়েছো, এখন তার দিকে ফোনা তুলছো? অকৃতজ্ঞ, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এখন থেকে 2 দিন তোমার খাবার বন্ধ, এটাই তোমার শাস্তি। রোকনের অপমানের চোখে পানি চলে এলো। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় সেখান থেকে। অর্ণ বেশ খুশি হয় মনে মনে। এভাবেই এদের নিজের অবস্থান বুঝিয়ে দিতে হয় মাঝে মাঝে। তাহলে তার দিকে এভাবে চোখ তোলার আগে আরেকবার ভাববে। আর তাকে সমর্থন করার জন্য বাবা তো আছেই। বাবাকে সে অনেক বিশ্বাস করে। দুনিয়া উল্টে গেলেও বাবা তার পক্ষে থাকবে। সে এবার দায়সারা ভাবে বলে ওঠে, এসব ছাড়ো বাবা, কি যেন ডেকেছিলে জলদি বলো। তুমি তো জানো এ সময় কত কাজ থাকে আমার। জমির তালুকদার তার কাজ চাপড়ে বলল, আমি জানি তুমি তোমার কাজের প্রতি কতটা দায়িত্বশীল, কিন্তু এদিকে একটা সমস্যার সৃষ্টি হয়েছে যা সমাধান হচ্ছে না, তাই না পারতেই তোমাকে ডাকতে হলো। অর্ণব বুড়ো কুচকে তাকিয়ে বলল, কি সমস্যা বাবা? কোনো এক পাগলা বুড়োর উপদ্রব শুরু হয়ে গেছে গ্রামে। পশ্চিম দিকে আমাদের আমবাগানের সব আম নাকি বুড়ো পেরে রাতারাতি গ্রামের সবাইকে বিলিয়ে দিয়েছে। তারপর নাকি সে আমবাগানে আস্তানা গেড়ে বসেছে। লোকমুখে খবর এসেছে। অরণ্য কুঞ্চিত বুড়ো আরো খানিকটা গভীর হলো। কি বাবা? আজ রিজার্ভ সাহেব নিজে আসবেন বলে জানিয়েছেন আমের পেটি করে নিয়ে যাওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম ইতিমধ্যে তা পেটি পড়া হয়েও গিয়েছে। সেটাই তো বলছি, সকাল থেকে 2-2বার লোক পাঠিয়েছি আম তুলে আনার জন্য। না এদের কোনো খবর এসেছে, না বাগান প্রহরীদের। তার মধ্যে কানে আসলো এমন সব কথা। আর না পেরে রোকনকে পাঠাতে চাইলাম, সে না গিয়ে আহার করতে বসে গিয়েছে। একটু আগে ওকে এই নিয়েই কথা শোনাচ্ছিলাম আমি। বলছে ওদেরকে আমি আর ভরসা করতে পারছি না। তুমি নিজেকে একবার দেখে আসো ব্যাপারটা। জি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। রিসার্চ সাহেব অনেক বড় বণিক। আমি চাই না কোনো পাগলের উপদ্রবের কারণে তার ব্যবসায়িক সম্পর্ক খারাপ হোক। জমির তালুকদার নীরবে মাথা তুলিয়ে সায় দেয়। অরণ্য উঠে পড়ে বাগানে যাওয়ার উদ্দেশ্যে। চারুলতা তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। শরীরের ব্যথার কারণে আস্তে ধীরে হাঁটেন তিনি। এই সময় প্রায় তিনি পুকুর পাড়ে একা সময় কাটাতে যান। নামতে নামতে বসার ঘরে সব কথা তিনি শুনেছেন। একসাথে বেরোনোর সময় দরজার কাছে মুখোমুখি পড়ে যায় মা ছেলে। চারুলতা তার দিকে না তাকিয়ে চলে যেতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু অর্ণব তড়িৎ গতিতে গিয়ে তাকে ধরে ফেলে। অর্ণব চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, মা তুমি এভাবে অসুস্থ শরীর নিয়ে একা হাঁটছো কেন? সাথে কোনো দাসী নাওনি কেন? চারুলতা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে। তারপর অভিমানী কণ্ঠে বলে, তোমার এই রক্তমাখা অপবিত্র হাত দিয়ে কখনো ছোবে না আমাকে। আর আমি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
বলে চলে যান তিনি সেখান থেকে। অরণ্য আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। সাথে দুজন রক্ষী নিয়ে অরণ্য চলে যায় গ্রামের পশ্চিম দিকের আমবাগানে। নিজনা কুঠি থেকে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয় সেখানে। 5 বিঘা জমি নিয়ে দেওয়াল দিয়ে ঘেরা বিশাল আম বাগান তাদের। সেখানে পৌঁছে বাগানের প্রবেশপথে প্রহরী বা বাবার পাঠানো লোক দেখতে না পেয়ে রাগ উঠে যায় তার। সে দ্রুত কদমে প্রবেশ করে বাগানের ভেতর। কয়েকবার নাম ধরে ডাকার পরেও কেউ সাড়া না দিলে সে আরো গভীরে এগোতে থাকে বাগানে। অবশেষে কিছুদূর গিয়ে একজন প্রহরীর দেখা মেলে তার। তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। অর্ণ রেগে জিজ্ঞাসা করে তাকে, বাগানের প্রবেশ মুখে এভাবে ফেলে রেখে তুমি এখানে কি করছো? তোমাকে এই জন্য মাইনে দিয়ে রাখা হয়েছে? আসার পথে দেখলাম গাছের সব পাকা আম আর নেই, তার মানে সত্যি চুরি হয়েছে। তোমাদের গাফলতির কারণে কত বড় ক্ষতি হয়েছে কোনো ধারণা আছে তোমার? প্রহরী এদিকে থরথর করে কাঁপছে অর্ণ ধমক শুনে। সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু বিশ্বাস করুন এখানে অপ্রকৃত কিছু ঘটনা ঘটেছে কাল থেকে। রাতে আমি বাগানে কিছু শব্দ শুনে চোর এসেছে ভেবে দেখতে আসি, বাকি প্রদের বাইরে রেখে। এখানে এসে আমি গাছের নিচে এক বুড়োকে বসে থাকতে দেখতে পাই। তার চোখে চোখ পড়ার সাথে সাথেই যেন আমি কোনো ঘোরের মধ্যে চলে যাই। যখন ঘোর কাটে তখন আমি আর কাউকে দেখতে পাইনি। অনেক খুঁজলেও আমি সেই বুড়োকে আর দেখতে পাইনি। অবশেষে আমি ফিরে আসতে নেই, কিন্তু অনেক খুঁজে আমি বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কাল রাত থেকে আমি এখানেই পথ খুঁজে চলেছি। ওর রাগে মাথার রগ সব ধপধপ করে কাঁপতে থাকে। একে তো তোমাদের নিজের দায়িত্ব নিয়ে গাফলতি করেছো, তার উপর এখন আজগুবি কাহিনী শোনাচ্ছ আমাকে। আর বাকিরা কোথায়? আমি জানি না মনিব তারা কোথায়। আমি সত্যি কোনো আজগুবি কাহিনী শোনাচ্ছি না। আমার মনে হচ্ছে কাল রাত থেকে আমি চক্রাকারে এক জায়গায় ঘুরে চলেছি। বাকিরা বাইরে না থাকলে আমার মনে হয় বাকিদের সাথে একই ঘটনা ঘটেছে। অরণ্যর মেজাজ বিরক্তির শেষ সীমানে গিয়ে ঠেকে এসব আজগুবি কথা শুনে। চুপ, একদম চুপ। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাদের সবার শাস্তির ব্যবস্থা পরে করছি আমি। এর আগে আমি সেই বুড়োকে দেখতে চাই, দেখি কার এত ক্ষমতা যে অন্য তারকদের জিনিসে হাত দেয়। এমন শাস্তির ব্যবস্থা করব যে অন্যকে দুঃসাহস দেখানোর কল্পনাও করবে না কখনো। গুজব যদি সত্যি হয়ে থাকে তাহলে এই আমবাগানের কোথাও লুকিয়ে আছে এই বুড়ো। আমি নিজেই খুঁজে বের করবো তাকে। অরণ্যর সাথে আনা রক্ষীদের অন্যদিকে খুঁজতে বলে সামনের দিকে আগাতে থাকে। মেজাজ প্রচুর বিগড়ে আছে তার। এখান থেকে বেরোতে পারলে এর সাথে জড়িত একটাকেও ছাড় দেবে না। সে হাঁটতে হাঁটতে একদম গাছের শেষ মাথায় পৌঁছে যায়। প্রতিমধ্যে কাউকে খুঁজে না পেয়ে সে এবার রেগে হুঙ্কার ছাড়ে, আমার বাগানে এসে ঘাটি গাড়ার সাহস দেখিয়েছো, তাহলে এখন লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে সামনে আয়। কথার কি আমাকে বললি নাকি? হঠাৎ পেছন থেকে কারো আওয়াজ বেশি আসায় চমকে উঠে পিছনে ফিরে তাকায় অরণ্য। আর সামনের গাছটার নিচেই বুড়োটি বসে আম খাচ্ছে। পরনে ছেঁড়া আলখাল্লা, মাথায় লাল রং চটে বাঁধা গামছা, মুখে একগাল সাদা দাড়ি। তাকে পিছনে ফিরে তাকাতে দেখে হাতের আমের আটি ফেলে দিয়ে কাঁধে তার পুটলি ঝুলিয়ে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো বৃদ্ধটি। অরণ্য আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে সেদিকে কিছুক্ষণ। সে হলপ করে বলতে পারে যে একটু আগে যখন সে গাছের নিচ থেকে এসেছিল তখন সেখানে কেউ ছিল না। তবে সেসব চিন্তা ঝেড়ে ফেলে বুড়োকে জিজ্ঞাসা করে, তুই তাহলে সেই চোর? তোকে দেখে আমি অবাক হচ্ছি। এই শহরে তুই এতগুলো আম কিভাবে চুরি করেছিস? তোর আর কোনো সাথী আছে নাকি? সত্যি করে বল। বৃদ্ধ ফকির হঠাৎ রেগে যায়। রাগী কণ্ঠে বলে ওঠে সে, বেয়াদব মানুষ, আমাকে চোর বলিস কোন সাহসে? মুখ সামলে কথা বল। একে তো আমার বাগানের আম চুরি করেছিস, তার উপর জমিদার অন্য তালুকদার সাথে তুই তুকারি করছিস, আর আমার সামনে আমের আটি ফেললি তুই। তবুও বলছিস চোর? কেন বলছি তোকে? তোর বাগানের আম মানে? এই মাটি, এই জমি সৃষ্টিকর্তার, আর এই ফল তার নিয়ামত। এই ফল খাওয়ার অধিকার সকল জাতির রয়েছে। একে তুই একাধারে তোর বলে দাবি করিস কোন প্রেক্ষিতে? সাবধান করে দিচ্ছি ছেলে, আরেকবার আমাকে চোর অপবাদ দিবি না। তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই। অর্ণব পুরো শরীরে জ্বলুনি ধরে যায় এমন কথা শুনে। সে হিসিয়ে হিসিয়ে বলে ওঠে, তুই জানিস তুই কার সামনে কথা বলছিস? আমি আশেপাশের 10 গ্রামের জমিদার। এই ভূমির মালিক আমি। এখানে সমস্ত ফল আমার। এর জমিদার তুই। তুই যদি জমিদার হয়ে থাকিস, এই ভূমির মালিক হয়ে থাকিস, তাহলে এই ভূমিতে বসবাসরত মানুষগুলোকে তোর আপন নয়? এই গ্রামে এত ফল থাকতে, এত শস্য থাকতে তোর মানুষগুলো না খেয়ে থাকে কেন তাহলে? অরণ্যব বাঁকা হাসি দিয়ে তাচ্ছিল্য সুরে বলে, ও তাই বুঝি? তুই চুরি করে সেই ফল সবাইকে বিলিয়েছিস? বেশ মায়া হচ্ছিল তাদের প্রতি। তুই ঠিক বলেছিস, এখানে বসবাসরত মানুষগুলো আমার, তাই আমি তাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সব দিয়েছি। মানুষের বাচ্চা ওরা, মানুষ না খেয়ে 1 সপ্তাহ বাঁচতে পারে,
আর খাবার পানি থাকলে তো অনায়াসে 2-3 মাস বেঁচে থাকতে পারে। এই গ্রামে এই পর্যন্ত যেহেতু কেউ না খেয়ে পেয়ে মারা যায়নি, তার মানে আমি ওদের যথেষ্ট দিয়েছি বেঁচে থাকার জন্য, তাই নয় কি? ওদের মতো সাধারণ দুর্বল মানুষকে এর চেয়ে বেশি দিয়ে কি করব? ওরা শুধু বেঁচে থাকার জন্যই তো আহার গ্রহণ করে। ওদের জীবনের কোনো মূল্য আছে নাকি? আর সেসব সাধারণ মানুষগুলোর জন্য তুই চুরি করতে গেলি? এখন আমি তোকে কোমরে দড়ি বেঁধে তাদের সামনে দিয়ে টানতে টানতে বন্দি করে নিয়ে যাব, কিন্তু তোর অকৃতজ্ঞ মানুষগুলো একবারও তোকে বাঁচানোর জন্য মুখ ফিরে তাকাবে না পর্যন্ত। কারণ কি জানিস? কারণ এই দুনিয়ায় মায়া দয়া ভালোবাসার কোনো মূল্য নেই। আমি তাদের খেতে দেইনি, কিন্তু তারা তবুও আমাকে ঝুঁকে সালাম করবে এখন আমাকে দেখলি। আর তুই তাদের মায়া দেখে খেতে দিয়েছিস। তাদের ভালো করতে গিয়ে তোর শাস্তি হবে, কিন্তু তারা তোকে একবার রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। মানুষের জাতটা এতটাই অকৃতজ্ঞ, তাদের ভালোবাসা দেখাতে নেই, কারণ তারা জানে কে ক্ষমতাবান আর কে দুর্বল। দুর্বলের পক্ষে কেউ থাকে না, হোক সে যতই ভালো। যেমন আজ তোর পক্ষে কেউ থাকবে না। এই অরণ্যে এগিয়ে আসতে নেয় বৃদ্ধকে ধরার জন্য, কিন্তু বৃদ্ধ ফকির হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়েন, যেন বেশ কিছু মজার কিছু শুনেছেন তিনি। সেই সাথে আশেপাশে প্রবল জোরে বাতাস বইতে থাকে, যেন এক্ষুনি কোনো বড় ঝড় আসবে। অরণ্য চমকে ওঠে হঠাৎ আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে। বৃদ্ধ ফকির হাসতে হাসতে তার দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে, তোর ক্ষমতার অনেক লোভ, অনেক দম্ভ তোর ক্ষমতার ওপর, তাই না জমিদার? খিদের জ্বালা পৃথিবীর সবচেয়ে কঠিন জ্বালা, এটুকু পর্যন্ত বোধ করার অনুভূতি নেই তোর মাঝে। মানুষের প্রতি মায়া মমতা ভালোবাসা তোর তুচ্ছ মনে হয়। গায়ের জোর ক্ষমতার জোর সব কিছুর ঊর্ধ্বে, বাকি কোনো সম্পর্ক তোর প্রয়োজন নেই, তাই তো? তোকে আমার পছন্দ হয়েছে ছেলে। আমরা জিনেরা প্রায় এমন, আমাদের আশ্চর্য সব ক্ষমতা রয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষকে ভালোবাসা বারণ, বিরুদ্ধে এটা। বৃদ্ধ ফকির বলতে বলতে তার পুটলি থেকে এক লম্বা কালো শিকল বের করে এনে আকাশের পানে তুলে ধরে। তোর ভেতরের মানুষত্ব প্রচণ্ড দুর্বল, একে দিয়ে তোর কোনো কাজ নেই। তোকে আমার মনে ধরেছে, তাই আমি তোকে এই জিনসত্তা উপহার দিলাম। আজ থেকে এই শিকল হবে তোর সকল ক্ষমতার আধার। তোর মানুষত্বটাকে দিনের আলোতে তিলে তিলে গেলে খাবে এই জিনসত্তা। রাতের প্রথম 2 প্রহর তোকে তার প্রদত্ত আঘাত নিরাময়ের সুযোগ দিবে, আর শেষের 2 প্রহর দেবে তার সব ক্ষমতা। তোকে অমরত্ব প্রদান করে চিরকালের জন্য ক্ষমতাবান করবে তোর জিনসত্তা। জিনদের কোনো সাধারণ মানুষকে ভালোবাসার নিয়ম বিরুদ্ধ, নিয়ম ভঙ্গ করলে প্রাণ নাশ হবে তার। কোনো সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই পারে এই শিকল ছিন্ন করে তোর জিনসত্তাকে মুক্তি প্রদান করতে। কোনোদিন যদি তোর প্রাপ্ত ক্ষমতার বদলে তুই কি কি হারিয়েছিস, ক্ষমতার লোভে কতটা ভুল করেছিস বুঝতে পারিস, তাহলে খুঁজে নিস এমন এক মানুষকে যে নিঃস্বার্থভাবে শুধু তোকেই ভালোবাসবে। চন্দ্রগ্রহণের সময় চাঁদকে যখন অন্ধকার পুরোপুরি গ্রাস করবে, তখন এই শিকল রাতের বেলা দৃশ্যমান হবে, আর তোর জিনসত্তা সেই মুহূর্তে হবে শক্তিহীন। তখনই সেই মানুষ এই শিকল ছিন্ন করতে পারবে তোর দেহ থেকে, আর তুই মুক্তি পাবে এই জীবন থেকে। বৃদ্ধ লোকটির কথা শেষ হওয়ার পরেই যেন নেতিয়ে থাকা সেই শিকলটা জীবন্ত হয়ে ওঠে। বৃদ্ধর হাত থেকে উড়ে এসে সোজা ঢুকে যায় অর্ণর বুকে। অর্ণ এতক্ষণ আশ্চর্য হয়ে তাকিয়েছিল, লোকটা কি বলছে কিছু বোধগম্য হয়নি তার। তার সাথে কি হতে চলেছে কোনো ধারণাই ছিল না তার। সে বিস্ফোরিত নয়নে তাকিয়েছিল, ফকিরের হাতে সেই শিকলটি জীবন্ত হয়ে ওঠে। তার কিছু বোধগম্য হওয়ার আগেই সেই শিকলটি তার বুকের ভেতর ঢুকে যায়, সাথে অনুভব হয় সারা শরীরে অমানসিক এক যন্ত্রণা। সেই ব্যথার তাড়না এতটাই তীব্র ছিল যে সে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। বৃদ্ধ ফকির মিলিয়ে যায় সেখান থেকে, সাথে সাথে মিলে যায় সেই আমবাগানের সৃষ্ট মায়াজাল। মায়াজাল আটকে পড়া প্রতিটি প্রহরী এবং রক্ষী শুনতে পায় সে আর্তনাদ। তারা ব্যস্ত পায়ে ছুটে আসে যেদিক থেকে সেই আওয়াজ আসছে।